একেবারে লাস্ট টাইম বাংলার পাঠ্য বই আলোচনা করে দিচ্ছি। বহুরূপী, পথের দাবি, অভিষেক, প্রলয় উল্লাস, সিরাজদৌলা, প্রত্যেকটা পার্ট ধরে 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 কোনগুলো তোমাকে পড়তে হবে টেক্সট বুক ধরে আলোচনা করে দিচ্ছি, যাতে তোমার একবার ফাইনাল রিভিশন হয়ে যায়। সেই সঙ্গে সাজেশনগুলো বুঝে যাও, কোন শর্টগুলো আসবে, কেমন ভাবে লিখতে হবে। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। কথা না বাড়িয়ে সরাসরি চলে যায় তোমাদের পাঠ্য বই মানে টেক্সট বুকের 74 পেজে চলে যাও। দেখো বহুরূপী আছে, সুবোধ ঘোষের লেখা বহুরূপী, গল্প সমগ্রের তৃতীয় খণ্ড। অর্থাৎ এর উৎস যদি বলে তুমি কি লিখবে, গল্প সমগ্র তৃতীয় খণ্ড। আমি টেক্সট বুকের গল্পটা একবার ছোট্ট করে বলে দিচ্ছি। হরিদা এই গল্পের কেন্দ্রীয় চরিত্র, এছাড়া গল্পকথক অনাদি ভবতোষ। হরিদা বহুরূপী সেজে জীবনের প্রত্যেকটা মুহূর্ত অনুভব করতে চান। সেই জায়গায় হরিদা শহরের একদম সরু একটি গলি, বস্তি, সেখানে কেউ বাস করতে পারে না, এই রকম একটা জায়গায় তিনি বাস করেন। জীবনের সেই সুখ সমৃদ্ধির মধ্যে তার বিচরণ করার ইচ্ছে নেই। সময় মেপে অফিসে যাওয়া, টাইম মেপে কাজ করা, এটা তার ধাতে সাজবে না। তাই সে বহুরূপী সাজ সেজে মাঝে মধ্যে মানুষকে একটু আনন্দ দেন, কিছু উপার্জন হয় তাতে। কখনো কখনো কোনো কোনো দিন ভাতের হাঁড়ির চাল ফোটে, কোনো কোনো দিন শুধু জলও ফোটে। এই রকম এক চরিত্র। তার কাছে মাঝে মধ্যে গিয়ে ভবতোষ, গল্পকথক অনাদিরা একটু জল ফুটিয়ে নেন, চা খান, আড্ডা দেন। তো তারা একদিন গল্প বলেন যে ওই গ্রামের সব থেকে বড় ধনী লোক, অহংকারী জগদীশ বাবুর বাড়িতে হিমালয় থেকে 1000 বছরের পুরনো এক সন্ন্যাসী এসেছেন। তার পায়ের ধুলো নেওয়া খুবই সমস্যা, সেটা দুর্লভ জিনিস। কিন্তু জগদীশ বাবু তার পায়ের কাছে কাঠের খড়মের সোনার বোল লাগিয়ে ধরেন এবং সেইটা পরিয়ে দেওয়ার সময় খুব প্ল্যান করে তিনি তার পায়ের ধুলো নিয়েছিলেন। এই কথা শুনে হরিদা ভীষণ আকর্ষিত হন এবং তিনি সেই হরিদা জগদীশ বাবুর বাড়িতে গিয়ে বিরাগী সেজে একটা জব্বর খেলা দেখাবেন এই রকম পরিকল্পনা ভেবে ফেলেন এবং তাদেরকে বলেন, তোমরা অমুক দিন থেকো, ওখানে আমি একটা জব্বর খেলা দেখাবো। এহেন ঘটনার আগে ঘটে যায় অনেকগুলো ঘটনা। একদিন চকের বাস স্ট্যান্ডে হঠাৎ আতঙ্কের হল্লা বেজে ওঠে। বাসের সমস্ত যাত্রীরা সব আতঙ্কিত। একজন পাগলা, একেবারে একই রকম সাজ, পাগলের দেখে বোঝার উপায় নেই, একটা থানি নিয়ে এগিয়ে আসছে। কেউ ভয় পেয়ে যায়, কেউ দু এক পয়সা ছুড়েও দেয়। হঠাৎ কাশীনাথ তাকে বলে, খুব হয়েছে হরি, এবার কেটে পড়ো। এই জায়গা থেকে হরির বহুরূপী সাজের একটা মাদকতা আমরা পাই। এবার আমরা দয়ালবাবুর লিচু বাগানের ঘটনা পেয়েছি। সেখানে পুলিশ সেজে কিছু ছেলেকে ধরলেন, স্কুলের হেডমাস্টার মশাই পয়সা দিয়ে ছাড়িয়ে নিয়ে গেলেন। কিন্তু পরে যখন হেডমাস্টার মশাই জানতে পারেন এটা হরির কাণ্ড, কোন রকম তিনি বিরক্তি প্রকাশ করেননি, উল্টে তাকে ক্রেডিট দিয়েছেন। বাহ, বেশ বহুরূপে বা সাজতে পেরেছে, তো বেশ ভালো পুলিশ সাজতে পেরেছে। এইভাবে বাইজি সেজে দোকানে দোকানে ফুল সাজি এগিয়ে দিয়েছেন, অনেক পয়সা ইনকাম হয়েছে। বাইজি সেজে তার সব থেকে বেশি পয়সা ইনকাম হয়েছে। এইভাবে হরিদার জীবনে কখনো কাবুলিওয়ালা, কোনো কাপালিক বাউল, বিভিন্ন সাজ সেজে তার জীবনটা অতিবাহিত করেছেন। এবং সেই দিন আসলো যেদিন একেবারে স্নিগ্ধ আকাশ, মনোরম দৃশ্য, এই রকম সময় জ্যোৎস্না জগদীশ বাবুর বাড়িতে হরিদা পৌঁছে গেলেন সন্ধ্যাবেলা। স্পোর্টের চাঁদা নিতে সেখানে অনাদি ভবতোষরা উপস্থিত ছিলেন। কিন্তু হরিদা এত খাঁটি সন্ন্যাসী সাজতে পেরেছিলেন, তার আদুর গা, মাথার চুলগুলো এখন ধপধপে করছে। সেই অহংকারী জগদীশ বাবুকে তার বাড়ি থেকে নিচে নামিয়ে আনেন। 11 লক্ষ টাকার সম্পত্তির যে অহংকার, তা একেবারে মাটিতে গুড়িয়ে দেন। কিন্তু জগদীশ বাবু বুঝতে পারেননি এটা হরির কাণ্ড, তাই খাঁটি বিরাগী ভেবে তাকেও প্রণামী এগিয়ে দেন। এবং সব থেকে বেশি প্রণামী যেটা তিনি ওই হিমালয় থেকে আসা সন্ন্যাসীর জন্য বরাদ্দ রাখেননি, কিন্তু এক গ্লাস জল খেয়ে খাঁটি সন্ন্যাসীর কিছু কথা বলে সেখান থেকে তিনি চলে আসেন। সেই টাকা ফাঁকায় কিছু স্পর্শ করেনি, কারণ তাতে তার ঢং নষ্ট হয়ে যায়। এইভাবে যখন সে নিজের ঘরে চলে আসে, তখন অনাদি ভবতোষ কল্পকতকরা এসে তার ঘরে হানা দেয়। কই হরিদা, বললে যে আজকে জব্বর খেলা দেখাবে, আমরা তো সেখানে ছিলাম। তারা বুঝতে পারেনি এটা হরিদা। গিয়ে দেখে, হ্যাঁ এই তো, সেই উত্তরীটা পড়ে রয়েছে, এখনো মুখের সেই রংগুলো রয়েছে। তাহলে তুমি হরিদা, তুমি বিরাগী, তুমি বিরাগী সেজে এই জব্বর খেলা দেখালে জগদীশ বাবুর বাড়িতে, এত টাকা সাধলো কিন্তু তুমি নিলে না। তখন সে জানায়
আমি খাঁটি সন্ন্যাসী সেজে গেছি, টাকা ফাঁকা কি করে স্পর্শ করি, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। তার কথায় পরম সুখ বলতে সব সুখের বন্ধন থেকে মুক্ত হওয়া। এহেন হরিদা সেই জগদীশবাবুর বাড়ি জব্বর খেলা দেখান, এবং শেষে গিয়ে আমরা দেখতে পাই ভবতোষ অনাদিরাও, গল্পকথকরাও অবাক হয়ে যান। এইরকম এক চরিত্র নিয়েই তোমাদের এই গল্প। এখান থেকে তোমরা যে প্রশ্নগুলো 5 মার্কসের জন্য অবশ্যই করবে, হরিদা জগদীশবাবুর বাড়িতে বিরাগী সেজে যে জব্বর খেলা দেখিয়েছিলেন তা আলোচনা করো। হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। এই হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য, জব্বর খেলা, হরিদার চরিত্র, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। কোনিরটা দিয়ে দিয়েছি অলরেডি, তোমরা দেখে নিও। এ শহরে জীবনে মাঝে মধ্যে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা। হরিদার সৃষ্ট চমৎকার ঘটনাগুলির বিবরণ দাও, খুব ইম্পর্টেন্ট। চমকে ওঠেন জগদীশবাবু। জগদীশবাবুর পরিচয় দাও। চমকে ওঠার কারণ জগদীশবাবু, তার অহংকারী মানসিকতাটাও কিন্তু লিখতে হবে। তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, এটা দিয়ে 3ও আসতে পারে, 5ও আসতে পারে। এই প্রশ্নগুলোর উপরে একটু জোর দাও। 3-এর জন্য আরেকটু জোর দাও। জগদীশবাবুর বাড়ি জগদীশবাবু যে কাণ্ড করেছেন শোনেননি হরিদা? কোন কাণ্ডের কথা বলা হয়েছে? বা এ তো বেশ মজার ব্যাপার, এই লাইনটা তুলে প্রশ্ন করবে। হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন? আমার বুকের ভেতরে যে সব তীর্থ, কে কাকে কথা বলেছেন, বক্তা কিভাবে সেই বৃত্তের প্রতি মোহ তুচ্ছ করেছেন। এই প্রশ্নগুলো আমি এর কপি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, যাতে তোমাদের পিডিএফ ডাউনলোড করে তুমি এক্ষুনি দেখে নিতে পারবে। এছাড়া এখান থেকে তুমি শর্ট হিসাবে করবে, আক্ষেপ করেন হরিদা। হরিদা আক্ষেপ করেন কেন? সে ভয়ানক দুর্লভ জিনিস, সেই বস্তুটিকে দুর্লভ বলা হয়েছে কেন? বা এ তো বেশ মজার ব্যাপার। মজার ব্যাপারটা কি? পরম সুখ বলতে কি বোঝায়? আর সেটাই যে হরিদার জীবনের পেশা। হরিদার জীবনের পেশা কি ছিল? চকের বাস স্ট্যান্ডে কি ঘটনা ঘটেছিল? এখান থেকে তোমরা করবে, মাস্টারমশাই একটু রাগ করেননি, বরং একটু তারিফই করেছিলেন। তারিফ করার কারণ কি? এখান থেকে করবে, আপনি কি ভগবানের চেয়ে বড়? বক্তাকে কেন বলেছিলেন? চমকে ওঠেন ভবতোষ। ভবতোষের চমকে ওঠার কারণ কি? তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, এটা বলে দিয়েছি। নইলে আমি শান্তি পাবো না। বক্তা কি না হলে শান্তি পাবেন না। জগদীশবাবুর হাতে একটা থলি, থলির ভিতর কি ছিল? সব থেকে বহুরূপী সেজে সব থেকে বেশি ইনকাম করেছিলেন হরিদা কি সেজে? এই প্রশ্নগুলোর ওপর একটু বেশি করে জোর দিয়ে যাও, আশা করি কোনো সমস্যা হবে না। চলে এসো পথের দাবি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যতম একটি ঐতিহাসিক উপন্যাস পথের দাবি, তার একটা অংশ তুলে ধরা হয়েছে তোমাদের এখানে গল্প আকারে। এখানে মূল চরিত্রটাই হচ্ছে গিরিশ মহাপাত্র, অর্থাৎ সব্যসাচী, তাকে নিয়ে উত্থান পতন। কিন্তু তার পাশে আর একটি চরিত্র অপূর্ব, স্বদেশ প্রেমে দীক্ষিত। এই চরিত্রটি তোমাদের বেশ আকর্ষিত করবে। এবং তোমরা ইতিমধ্যে পড়ে নিয়েছো, আমি ছোট করে ঘটনাটা বলে দিই, যে পুলিশ অফিসার জগদীশবাবু, নিমাইবাবু, তারা সুদূর রেঙ্গুনে পুলিশ স্টেশনে আজব এক ব্যক্তিকে ধরে নিয়ে আসে, যারা তেলের খনিতে কাজ করছিল। সেই রকম এক দলের মধ্যে এক আজব ব্যক্তি পেয়ে যায় পুলিশ স্টেশনে। তো পলিটিক্যাল সাসপেক্ট মানে রাজনৈতিক সন্দেহভাজন, এই রকম সন্দেহে বা এরকম ভাবনায় তাকে ধরে নিয়ে আসা হয়। তার আজব চেহারা, তার চেহারা পোশাক পরিচ্ছদ অন্য ধরনের। সেই বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে। এই বাবুটি নিয়ে, অর্থাৎ এই সব্যসাচীকে নিয়ে এই গল্পের উত্থান পতন। এদিকে অপূর্ব সেখানে চলে যায়, যে থানাতে গিয়ে তিনি জগদীশবাবু এবং নিমাইবাবুকে ইমপ্রেস করতে সমর্থ হন, কারণ অপূর্ব এই রকম করে পলিটিক্যাল সাসপেক্ট বা রাজনৈতিক সন্দেহভাজন বা বিপ্লবীদের তিনি ছাড়িয়ে দেন। এদিকে নিমাইবাবু পুলিশের উচ্চপদস্থ অফিসার, সে ওই অপূর্ব, তার বাবা ওই তার চাকরিটা করে দিয়েছিলেন বলে অপূর্ব তাকে কাকা বলে ডাকেন, সম্পর্কে তার কাকা হয়। কিন্তু তিনি বলতে চান যে বিপ্লবী আমার কাছে আপন, পুলিশ অফিসার আপন নয়। তখনকার দিনে মানে এই ইংরেজ প্রবর্তিত শাসন ব্যবস্থায় পলিটিক্যাল সাসপেক্ট বা রাজনৈতিক সন্দেহভাজন বা বিপ্লবীদের ধরে দিতে পারলে তাদের প্রমোশন হতো, কিন্তু কোনো চোর ডাকাত এসব ধরে দিলে তাদের কোনো ফায়দা ছিল না। তাই পুলিশরা সবসময় পলিটিক্যাল সাসপেক্ট বা এদেশের বিপ্লবী ধরতেই ব্যস্ত থাকতো। তাই তাকে ছাড়িয়ে দেওয়ার জন্য অপূর্ব সেখানে চলে যায়। তাকে দেখে টেকে বুঝতে পারেন এই বিপ্লবী, তাকে ছাড়াতেই হবে। প্ল্যান করে একটা সময় তিনি বলেন, অপূর্ব কাকাবাবু, আপনারা যাকে ধরেছেন এই যে বিপ্লবী হতে পারে কখনোই না, আমি তার জামিন হতে পারি, আপনারা একে ছেড়ে দিতে পারেন। তারপর তাকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু ছেড়ে দেওয়ার আগে তার ট্যাকে হইতে একটা টাকা, এক গন্ডা 6 পয়সা বাহির হয়, পকেট হইতে একটা লোহার কম্পাস, মাপ করিবার কাঠের একটা ফুটরুল, কয়েকটা বিড়ি, একটা দেশলাই, একটা গাজার কলিকা বাহির হইয়া পড়িল।
এই ব্যক্তিকে নিমাইবাবু জিজ্ঞাসা করেন, তুমি গাঁজা খাও? সে একেবারে অস্বীকার করে। সে বলে, না না মাইরে খাই না। তো এই কথোপকথনের মধ্যে দিয়ে তাকে কিন্তু সতর্ক করা হয় যে তোমার চেহারা যা, তুমি আর গাঁজা খেও না। তারপরে ওই ব্যক্তির ছাড়িয়ে দেওয়া হয়। তার পোশাক পরিচ্ছদের পরিচয়টা তোমাকে আগে পড়তে হবে। এদিকে যে বাড়িতে অপূর্ব উঠেছিলেন সেই বাড়ির ওপরে এক খ্রিস্টান রমণী থাকতেন। তার সঙ্গে অপূর্ব সম্পর্ক ভালো ছিল না, কিন্তু অবর্তমানে অপূর্ব বাড়িতে চুরি হয়ে যায়। সেই সময় চোরকে তাড়িয়ে দিয়ে ওই রমণী কিন্তু ঘরে কি আছে না আছে পাকা অ্যাকাউন্টেন্টের মতন তা হিসাব কষে রাখেন। বাড়ি গিয়ে অপূর্ব সমস্ত ঘটনা শোনার পর সেই মেয়েটিকে তারিফই করেন। এরপর তিনি থানায় চলে যান রিপোর্ট লেখাতে, কারণ চুরি হয়েছে। পুলিশ সেটা নিতে ব্যস্ত নয়, কারণ কি পুলিশ জানে চোর ডাকাত ধরে কিছু হবে না, তারা পলিটিক্যাল সাসপেক্ট ধরতেই ব্যস্ত। এদিকে অপূর্ব তার বিভিন্ন অফিসে যাওয়ার মনস্থির করেছেন, সব জায়গায় একটা গোলযোগ ঘটছে। তাই সেই পরিস্থিতিতে অপূর্বকে তার অ্যাকাউন্টেন্ট রামদাস তলোয়ারকার তাকে স্টেশনে পৌঁছে দিতে চায়। সেই সময় দেখা হয়ে যায় সেই সব্যসাচী মল্লিক, সেই আজব ব্যক্তিকে। তাকে অপূর্ব বলে যে আমায় চিনতে পারছো? তো সেই জায়গা থেকে সে কখনোই ধরা দেয় না, এবং অপূর্বকে কখনোই সে বলে না আমি বিপ্লবী। সে শশব্যস্ত হয়ে নমস্কার করে, আগে চিনতে পারি বই কি বাবু মশাই, তবে কোথায় আগমন হচ্ছে সে চিনতে পারে এটুকুই যে থানায় দেখা হয়েছিল। কিন্তু অপূর্ব যে সত্যি একজন স্বদেশ প্রেমী এবং সেই বিশ্বাসও কিন্তু গিরিশ মহাপাত্র সেই সময় করেননি। তো অপূর্ব সহাস্যে তাকে সমস্ত যাত্রার সব কথাবার্তা বলেন টলেন, তাকে অভয় দেন। পরবর্তীতে সে চলে গেলে ওই তার অ্যাকাউন্টেন্ট রামদাস তলোয়ারকারকে বলে, এই হচ্ছে সেই বিপ্লবী, একেই আমি ছাড়িয়ে দিয়েছিলাম। তখন তাদের মধ্যে কথোপকথন হয় অ্যাকাউন্টেন্টের সঙ্গে, এবং অপূর্ব বোঝাতে সক্ষম হন কেন জানো, এই কালো চামড়ার নিচে অসহ্য একটা যন্ত্রণা, যেখানে আমি বৈধ টিকিট থাকা সত্ত্বেও আমার যখন ফিরিঙ্গি ছোকরারা আমাকে লাথি মেরে নামিয়ে দিল, আমার চোট লেগেছে কিনা এটা শুনেই পুলিশ অফিসাররা সন্তুষ্ট হয়ে গেল, কিন্তু এদেশের পুলিশ হয়ে ইংরেজদের অধীনে কাজ করে এদেশের মানুষকে এরকম অপদস্থ করছে, তাতে তাদের কোনো গায়ে বাঁধে না। তখন থেকে আমার মনে হয় যে না, এদেশের বিপ্লবী সমাজকে বাঁচাতে হবে, এবং অপূর্ব তারপর থেকে এই কাজটি করেন। সেই অর্থে এখানে অপূর্ব তার স্বদেশ প্রেমের পরিচয় তুমি অবশ্যই করবে। পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল, এই লাইনটা তুলে প্রশ্ন করবে। আর বাবুটি স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে, এই লাইনটা তুলে প্রশ্ন করবে 5 মার্কসের জন্য। আমি এই প্রশ্নগুলো সমস্ত উত্তরপত্র তোমাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তুমি ডেসক্রিপশন চেক করলে সেই লিঙ্কটা পাবে। তো এখান থেকে তোমরা এই প্রশ্নগুলোর সঙ্গে সঙ্গে 3-এর জন্য আর কি প্রশ্ন করতে পারো, পথের দাবি থেকে একটুখানি বলে দিই। পথের দাবি থেকে তোমরা এই প্রশ্নগুলো করবে যে বাবাই একদিনের চাকরি করে দিয়েছিলেন বক্তাকে, তার বাবা তাকে কি চাকরি করে দিয়েছিলেন? নিমাইবাবু চুপ করিয়া রইলেন, নিমাইবাবুকে তার চুপ করে থাকার কারণ ব্যাখ্যা করো। বুড়ো মানুষের কথাটা শুনে এখানে বুড়ো মানুষটিকে তিনি তাকে কোন কথা বলতে শুনেছেন? আমি ভীরু, কিন্তু তাই বলে অবিচারের দণ্ডভোগ করার অপমান আমার কম বাজে না। বক্তা কাকে কথা বলেছেন? কোন অবিচারের দণ্ডভোগ তাকে ব্যথিত করেছিল। এর সঙ্গে সঙ্গে তোমরা শর্ট হিসাবে কিছু করবে, লোকটি কাশিতে কাশিতে আসিল, লোকটির পরিচয় দাও। কিন্তু শখ 16 আনায় বজায় আছে, কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে? অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকে চাইয়াছিল। অপূর্ব কি দেখে মুগ্ধ হয়েছিলেন? দেখো জগদীশ, কি সদাশয় ব্যক্তি ইনি, ব্যক্তিটিকে সদাশয় বলার কারণ কি? তবে এ বস্তুটি পকেটে কেন? কোন বস্তুটি পকেটে ছিল? পরকে সে যদি নিজে খায়নি, কার কেন এমন উক্তি? মিথ্যেবাদী কোথাকার? উদ্দিষ্ট ব্যক্তি কাকে কেন মিথ্যেবাদী বলেছেন? এই প্রশ্নগুলোর উপর একটু জোর দেবে। তাছাড়া করবে অপূর্ব ট্রেনের কোন শ্রেণীর যাত্রী ছিলেন। এখান থেকে করবে আমার ইচ্ছা তুমি একবার সবগুলো দেখে আসো। কে কি দেখে আসার কথা বলেছেন? তিনি ঢের বেশি আমার আপনার, কোন প্রসঙ্গে? বক্তার এই উক্তি। এই শর্টগুলোর উপর একটু জোর দিয়ে যাবে। চলো, কবিতা দুটো আছে, অভিষেক আর প্রলয়োল্লাস। অভিষেক অভিষেক পড়বে যখন, তখন তুমি এর উৎসটা আগে জেনে নেবে। এটা হচ্ছে মেঘনাদবধ কাব্যগ্রন্থের অভিষেক, অর্থাৎ প্রথম স্বর্গ অভিষেক থেকে নেওয়া। এখানে যে ঘটনাটি রয়েছে তা ইতিমধ্যে তোমরা জেনে গেছো, আমি চট জলদি একটুখানি বলে দিই। সোনার আসন ত্যাগ করে ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে, অর্থাৎ তার ধাইমা প্রভাষা রাক্ষসী যিনি লক্ষ্মী রূপে তার কাছে এসেছেন, খবর দিচ্ছেন যে তুমি কি জানো তোমার ভাইয়ের
মৃত্যু হয়েছে, রামচন্দ্র তাকে হত্যা করেছে, তখন অবাক হয়ে যান মেঘনাদ যে মাথায় কি খবর দিচ্ছ, আমি তো রাত্রিকালীন যুদ্ধে রামচন্দ্রকে খণ্ড খণ্ড করে কেটেছি, তাহলে সে কি করে মারলো, কি করে সে প্রাণ ফিরে পেল? তখন লক্ষ্মী অর্থাৎ তার ধাত্রীমাতা প্রভাষা রাক্ষসী, সে লক্ষ্মী রূপে এসেছে, তার তার ছদ্মবেশ, তো সে তাকে জানায় যে সে মায়াবী মানব সীতাপতি, তাই অবসরে মরিয়া বাঁচিল, অর্থাৎ আবার সে বেঁচে গেছে। তখন গলার মালা, ফুলের মালা, কানের দুল, হাতের বালা সব ছুঁড়ে কুণ্ডলি পাখি পায়ের তলায় ফেলে দিল। আহ অশোক কাননে, অশোক বন থেকে অশোক গাছের ফুল যেভাবে তলায় ঝরে পড়ে এবং শোভাবর্ধন করে, সেইগুলো পড়ে যেন তেমনি শোভাবর্ধন করছে। তখন সে নিজেকে ধিক্কার দেয় মেঘনাদ, যে আমি নারীদের মাঝে আনন্দে মাতোয়ারা, আর শত্রু দল লঙ্কা বেষ্টন করেছে, এ কি আমার সাজে, আমি দশানন্দর্য। কাজেই সে দ্রুত রথ আনার পরামর্শ দেয় এবং প্রভাষা রাক্ষসের তাকে তাতিয়ে দেন যে বৃদ্ধ বয়সে বাবা, তোমার বাবা ওই খবর পাওয়ার জন্য, অর্থাৎ তোমার ভাইয়ের মৃত্যু খবর পাওয়ার জন্য সে কিন্তু যুদ্ধ সাজে সজ্জিত হচ্ছেন, তাই তোমার মতন একটি প্রাপ্তবয়স্ক পুত্র থাকতে যদি এই বৃদ্ধ বয়সে বাবা যুদ্ধক্ষেত্রে যান, তাহলে কিন্তু সেটা কলঙ্ক এবং লঙ্কায় সেটা ছড়িয়ে পড়বে। তখন মেঘনাদ কি করেন, রথ আনার কথা বলেন, রথ চলে আসে খুব দ্রুত বেগে। রথের ওঠার সময় তিনি দুটো সাজ গ্রহণ করেন, দেখে মনে হচ্ছে যে গোধন রক্ষা করার জন্য যখন সাজ গ্রহণ করেছিলেন বিরাট পুত্র সহ পার্থ বা অর্জুন কিরীটি, কিংবা তারকাসুরকে রক্ষা করার জন্য দুর্গাপুত্র কার্তিকেয় যে সাজ গ্রহণ করেছিলেন, তাকে দেখে বোঝা যায় যে এই রকম একটা বীরের শ্বাস সেজে সে বাবার কাছে যাবে অনুমতি নিয়ে, সে আবার চলে যাবে রামচন্দ্রের সামনে এবং রামচন্দ্রকে এবার সে আর কোনো রকম ভাবে পুনরায় যাতে সার প্রাণ ফিরে না আসে সেই ব্যবস্থা করবে। তাই রথ আসলো, কিন্তু এই মুহূর্তে তার স্ত্রী গিয়ে তাকে জাপটে ধরলো, প্রমীলা, যে আমাকে রেখে প্রাণসখা তুমি কোথায় যাচ্ছ? একটা হাতি যখন জঙ্গলের মধ্যে দিয়ে যায়, তখন যদি কোনো ব্রততী বা স্বর্ণলতা তার পায়ে জড়িয়ে যায়, তখন হাতি কি সেই স্বর্ণলতা খোলার জন্য ব্যস্ত থাকে না, সে পায়ে করে নিয়ে চলে যায়। তাই তোমার পায়ে আমি আশ্রয় নিয়েছি, তোমাকে আমাকে নিয়েই তোমাকে যেতে হবে। তখন খুব বুঝিয়ে সুঝিয়ে মেঘনাদ তাকে বলে, তুমি তো কল্যাণী, আমার কল্যাণ কামনা করো, আমি তাড়াতাড়ি ফিরে আসবো যুদ্ধক্ষেত্রে, তুমি আমাকে বিদায় দাও, বিদায় এবে দেহ বিধুমুখী চন্দ্রমুখী, তুমি আমাকে বিদায় দাও। তারপরে তার রথ আকাশপথে যায়, আর তিনি ধনুকের চিলা ধরে টান দেন এবং তার থেকে এক আওয়াজ আসে, মনে হচ্ছে যেন পক্ষীন্দ্র অর্থাৎ গরু পাখি, আমরা জানি শ্রেষ্ঠ পক্ষী, যখন মেঘমাঝে তিনি যান তার আওয়াজ যেমন, তা দেখেও তাই মনে হচ্ছে তার আওয়াজটা সেইভাবে হচ্ছে, আর এই আওয়াজে পুরো লঙ্কা কেঁপে উঠেছে। তিনি যখন সেই পিতার কাছে যাচ্ছেন, সেখানে গিয়ে নেমেছেন, তখন দেখেন চারিদিকে সাজো সাজো রব যুদ্ধের জন্য তৈরি হয়েছে, একেবারে পদাতিক বাহিনী হুঙ্কার দিচ্ছে, অশ্বের পিঠে যারা যুদ্ধ করবে তারা হুঙ্কার দিচ্ছে, গজ অর্থাৎ হাতি গর্জন করছে। আমরা জানি 4 প্রকারের যুদ্ধ করা যায়, হাতির পিঠে, রথারোহণে, অশ্বের পিঠে বা ঘোড়ার পিঠে, আর হেঁটে পদাতিক। তো সেই জায়গায় নেমে যখন বাবার কাছে পৌঁছান, তখন সবাই তাকে স্বাগত জানায়, বাবার কাছে করজোড়ে প্রণাম করে বাবার কাছে তার জানতে চান যে এ কি খবর, এ কি হচ্ছে। সেই সময় বাবা তার কপালে একটা স্নেহ চুম্বন করে সমস্ত কিছু জানান। তখন কিন্তু রাবণের এই বৃদ্ধ বয়সে রাবণ যে ভয় পেয়েছে সেটা কিন্তু ছেলে বুঝতে পেরেছে। তখন তাকে জানান বাবা যে রাক্ষস কুলশেখর তুমি, রাক্ষস কুলের শ্রেষ্ঠ বৎস তুমি, রাক্ষস কুলের ভরসা, এই কাল সমরে নাহি চাহে মম প্রাণ তোমায় পাঠাইতে বারংবার, তোমাকে বারবার আমি এই অকাল যুদ্ধে যেতে দিতে চাই না, কারণ তুমি ইতিমধ্যে জেনে গেছো যে তোমার বংশে একমাত্র তুমি আছো, আর বাদ বাকি তেমন কেউ নেই, কারণ তোমার ছোট কাকা বিভীষণ রাঘব বংশে যোগদান করেছে, এদিকে তোমার ভাইয়ের মৃত্যু হয়েছে, তোমার মেজ কাকা কুম্ভকর্ণের তার মৃত্যু হয়েছে, এই সময় আর আমি তোমাকে যুদ্ধক্ষেত্রে যেতে দিতে পারি না, তাই তুমি প্রভাতে যুদ্ধক্ষেত্রে যাও, আজকে সন্ধ্যা হয়ে গেছে, তত সময় তুমি নিকুম্ভিলা যজ্ঞ গৃহে যাও, আমাদের অগ্নিদেবকে সন্তুষ্ট করো, তখন আমার আর দায়িত্ব থাকবে না, তোমাকে রক্ষা করার দায়িত্ব থাকবে আমাদের দেব অগ্নি। আর তুমি যদি তাই করতে পারো, তাহলে অবশ্যই আমি তোমাকে যুদ্ধক্ষেত্রে পাঠাবো। বাবাকে সে অভয় দেয় যে আমাকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হোক, কারণ এই রকম একটা ছেলে থাকতে এই বৃদ্ধ বয়সে যদি তুমি যুদ্ধক্ষেত্রে যাও, এ কলঙ্ক, এর 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 এটা মানা যাবে না। তখন ওই স্বর্গরাজ ইন্দ্র যাকে আমি পরাস্ত করেছিলাম সেও হাসবেন, তাছাড়া
অগ্নিদেব আমাদের আরাধ্য দেবতা, তিনিও অসন্তুষ্ট হবেন। তো বাবাকে ইমপ্রেস করতে পারেন তিনি, এবং বাবা রাজি হয়ে যায়। কিন্তু কথোপকথনে ধরা পড়ে, বাবা বলে, পুত্র, শিলা ভাসে, শিলা জলে। শিলা তো একটু ভারী বস্তু, জলে দিলেই তো ভেসে যায়, ডুবে যায়, তাহলে ভাসলো কি করে? অর্থাৎ এই দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন যে যার মৃত্যু হয়েছে তার আবার পুনরায় প্রাণ ফিরে আসলো কি করে? কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে? এই এই জিনিসটা রাবণকে খুব নাড়া দিয়েছে। তারপর আমরা দেখতে পাই যে গঙ্গাজল ছিটিয়ে পুত্রকে অভিষেক করেন বা অভিষিক্ত করেন। তাই শেষে আছে যে এতে কহিয়া রাজা যথাবিধি লয়ে গঙ্গোত্র অভিষেক করিলা কুমারে। তাই এই পর্বের নাম দেওয়া হচ্ছে অভিষেক। এখান থেকে তুমি 5 মার্কসের জন্য অবশ্যই করবে। আমি উত্তর দেবো, ডেসক্রিপশন চেক করো, আমি ম্যাক্সিমাম উত্তর দেওয়ার চেষ্টা করছি। অভিষেক করিলা কুমারে, কুমারকে পাঠ্য কবিতা অবলম্বনে কুমারের চরিত্র আলোচনা করো। নমিপুত্র পিতার চরণে করজোড়ে কহিলা, দ্বিতীয় প্রশ্নটা করবেই। পিতা পুত্রের পরিচয় দাও পাঠ্যাংশ অবলম্বনে। পিতা পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো। এছাড়া ঘুচাবো এ অপবাদ বধি রিপুকুলে। এই অপবাদ বলতে বক্তা কোন অপবাদের কথা বলেছেন, সেই অপবাদ ঘোচাতে বক্তা কি করেছিলেন, খুব ইম্পর্টেন্ট। এছাড়া তুমি 3 নম্বরের জন্য এই প্রশ্নগুলো করতে পারো, আমি ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি। এখানে শর্ট কোনগুলো করবে, এই শর্টগুলোর উপর জোর দেবে। প্রণামিয়া ধাত্রীর চরণে কহিলা, ধাত্রীকে এবং তাকে কি বলা হয়েছিল? ছদ্মবেশী অম্বুরাশী সুতা কেন ইন্দ্রজিতের কাছে এসেছিলেন? জিজ্ঞাসিলা মহাবহু বিস্ময় মানিয়া, মহাবহুকে এবং বিস্মিত হওয়ার কারণ কি? এখান থেকে করবে কে বধিল কবে প্রিয়ানুজে, প্রিয়ানুজকে। এখান থেকে করবে যাও তুমি তরা করি, কে কাকে তরা করি যাত্রা করতে বলেন? হাদিক মোড়ে কে নিজেকে ধিক্কার দিয়েছেন, কেন ধিক্কার দিয়েছেন? বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা, বৈরী দল বলতে কাদের বোঝানো হয়েছে? কথা বলার কারণ কি? ঘুচাবো এ অপবাদ বধি রিপুকুলে, কোন অপবাদের কথা বলা হয়েছে? এখান থেকে অর্জুনকে কিরিটি বলার কারণ কি? হৈমবতী সুতকে। এখান থেকে তুমি করবে আলিঙ্গি কুমারে, কে কাকে আলিঙ্গন করলেন। এখানে করবে নাহি চাহে প্রাণমম পাঠাইতে তোমা, কাকে পাঠাইতে প্রাণ চায় না, কোথায় পাঠাতে প্রাণ চায় না? এ কলঙ্কপিত ঘুষিবে জগতে, বক্তা কোন কলঙ্কের কথা বলেছেন? হাসিবেন মেঘবাহনকে। এখান থেকে করবে বিদায় এবে দেহ বিধুমুখী, বিধুমুখীকে। এই ধরনের প্রশ্নগুলো, সিঞ্জিনী আকস্মী রোষে, সিঞ্জিনী শব্দের অর্থ কি? এই প্রশ্নগুলোর ওপর একটু বেশি করে জোর দেওয়ার চেষ্টা করো। তো চলো, প্রলয় উল্লাস। কাজী নজরুলের অগ্নিবীণা কাব্যগ্রন্থের একটি উল্লেখযোগ্য কবিতা প্রলয় উল্লাস। আমরা জানি স্বাধীনতার আগে বিপ্লবীরা যেমন গর্জে উঠেছেন, তেমনি কলম গর্জে উঠেছে বিভিন্ন কবি। তাদের মধ্যে অন্যতম বিদ্রোহী কবি কাজী নজরুল। এখানেও সেই বিদ্রোহের একটা বার্তা তিনি দিয়েছেন। তিনি এখানে বারবার করে বলতে চেয়েছেন যে আমাদের স্বাধীনতা আসন্ন, সাম্রাজ্যবাদী শক্তির পতন নিশ্চিত। বারবার জয়ধ্বনির মধ্যে দিয়ে তাদেরকে ভয় পাওয়াতে হবে। অনাগত বিপ্লবীরা আসছে, তারা দেবাদিদেব মহাদেবের রূপ ধারণ করেছে। তাদের জটা যদি একবার, অর্থাৎ মহাদেবের জটা যেমন দুলিয়ে দিলে পৃথিবী কম্পিত হয়, তাই সেই নববিপ্লব যদি একবার তাদের মাথা দুলিয়ে দেন তাহলে কিন্তু ছারখার হয়ে যাবে। তাই এদের এই ধ্বংসযজ্ঞ দেখে, এই বিপ্লবীদের ধ্বংসযজ্ঞ দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। মা ভয়, ভয় পেও না, ভয় পেও না। এরাই আসন্ন সেই সকাল নিয়ে আসবে, যে সকালে নতুন সূর্য উঠবে এবং দেশ স্বাধীন হবে। তাই সাম্রাজ্যবাদী শক্তিকে একটা বার্তা দিতে গিয়ে কবি নজরুল কিন্তু দারুণ একটা প্রসঙ্গ তুলে ধরেছেন প্রলয় উল্লাস কবিতার মধ্যে দিয়ে। এখানে 19 বার জয়ধ্বনি দেওয়া হয়েছে এবং তিনি দেখতে পাচ্ছেন যে দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। তিনি দেখতে পাচ্ছেন যে এই বিপ্লবীরাই কিন্তু একদম স্বাধীন করে দেবে দেশকে, এবং দেশের পরবর্তী সন্তানরা কোন রকম এই পরাধীনতার শৃঙ্খল পাশে আবদ্ধ থাকবে না। তিনি বলেছেন, ভেঙে আবার গড়তে জানে সেই তো চিরসুন্দর। তাই ভাঙা গড়ার মধ্যে দিয়ে কিন্তু এই স্বাধীনতা আসবে। আমরা জানি দেবাদিদেব মহাদেব একদিকে সৃষ্টির দেবতা, একদিকে ধ্বংসের দেবতা। তিনি ধ্বংস করে আবার নতুন করে সৃষ্টি করেছেন। তেমনি ভারতীয় বিপ্লবীরাও কিন্তু ইংরেজ শাসন তথা সাম্রাজ্যবাদী শক্তিকে ধ্বংস করবে। সেই ধ্বংসে ভয় না পেয়ে তাদের মধ্যে যে সৃষ্টির উন্মাদনা আছে সেটার জন্য জয়ধ্বনি দিতে হবে। এবং শেষে গিয়ে তিনি বারবার করে এই কথাই বলেছেন যে বধুরাত প্রদীপ তুলে ধর, কাল ভয়ঙ্করের ভেসে যে ছিল, আজ সে কিন্তু চিরসুন্দর। ফলে তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। জয়ধ্বনির মধ্যে দিয়ে কিন্তু তিনি বার্তা দিয়েছেন দেশের একটা মঙ্গলের। এখান থেকে তোমরা 5 মার্কসের জন্য এই প্রশ্নগুলো একটু বেশি করে করার চেষ্টা করো। তোরা সব জয়ধ্বনি কর, তোরা বলতে কাদের কথা বলা হয়েছে? তারা কেন জয়ধ্বনি করবে? ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর।
কার কথা বলা হয়েছে? তার ভাঙা গড়ার প্রসঙ্গটি প্রলয়োল্লাস কবিতা অনুসরণ লেখো। বিশ্বমায়ের আসন তারে বিপুল বাহুর পর। তারই বলতে কার কথা বোঝানো হচ্ছে? উক্তিটির মর্মার্থ বুঝিয়ে দাও। এছাড়া আমি 3 নম্বরের কিছু প্রশ্ন দিয়েছি, সেগুলো তোমরা ডেসক্রিপশন চেক করো, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। তাছাড়া এখান থেকে কিছু আমি শর্ট বলে দিচ্ছি, এই শর্টগুলোর উপর একটু জোর দেবে। কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন? বজ্রশিকার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। কবি কেন এমন কথা বলেছেন? ওরে ওই স্তব্ধ চরাচর, চরাচর স্তব্ধ কেন? চরাচর মানে পৃথিবী। দ্বাদশ রবির বহ্নিজ্বালা বলতে কি বোঝানো হয়েছে? এখান থেকে তোমরা করবে এবার মহানিশার শেষে। মহানিশার শেষে কে আসবে? এখান থেকে প্রলয় নেশার নিত্য পাগল, এখানে কার কথা বলা হয়েছে? এখান থেকে করবে আসছে নবীন, নবীন কে? এখান থেকে করবে রনিয়ে ওঠে হেস্যার কাঁদন। এর মধ্যে দিয়ে কবি কি ইঙ্গিত দিতে চেয়েছেন? বধুরা প্রদীপ তুলে ধর। কেন প্রদীপ তুলে ধরতে বলা হয়েছে? এখানে কতবার জয়ধ্বনি দেওয়া হয়েছে? প্রলয় নূতন সৃজন বেদন, এর তাৎপর্য লেখো। এই প্রশ্নগুলোর ওপরে একটু বেশি বেশি করে জোর দিয়ে যাও, আশা করি সমস্যা হবে না। টেক্সট বুক খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু আজকের দিনটা পড়তেই হবে, পড়তে হবে। সেই সঙ্গে আমি যে প্রশ্নগুলো বলছি তার উপর ভীষণ করে জোর দিতে হবে। ওকে, চলো লাস্ট পাঠ্যাংশের তোমাদের 5টি আছে, তার মধ্যে একটি নাটক আছে সিরাজদৌল্লা শচীন্দ্রনাথ সেনগুপ্তের। সেখান থেকে কোনো শর্ট থাকে না, পুরোটা আমি গল্পটা মোটামুটি বলে দিয়ে, মানে নাট্যাংশটা বলে দিয়ে আমি কোন 4 মার্কস, এখানে কিন্তু 5 নয়, 125 শব্দে 4 মার্কস আনসার করতে হবে, সেগুলো আমি বলে দিচ্ছি। আমরা সবাই জানি শেষ স্বাধীন নবাব হচ্ছেন সিরাজউদ্দৌলা। যেই সিরাজউদ্দৌলাকে নিয়েই শচীন্দ্রনাথ সেনগুপ্ত লিখেছেন সিরাজদৌল্লা। তো সিরাজদৌল্লা নাট্যাংশে আমরা অনেকগুলো চরিত্র পাবো, ওয়ার্ডস চরিত্র পাবো, মুন্সিজি পাবো, সেখানে রাজবল্লভ পাবো, মুসিয়েলা পাবো। এখানে উল্লেখযোগ্য চরিত্র হিসেবে মির্জাপুর পাবো, জগৎ শেঠ পাবো, মীরমদন পাবো, এখান থেকে মোহনলাল পাবো। এখান থেকে পরবর্তীতে আমরা আরো উল্লেখযোগ্য চরিত্র পাবো, যার সঙ্গে সব থেকে বেশি গন্ডগোলটা কিন্তু সিরাজের, সেটা হচ্ছে ঘসেটি বেগম অর্থাৎ তার মাসি। তাছাড়া নবাবী স্ত্রী লুৎফা চরিত্র পাবো, এরকম একাধিক চরিত্র পাবো। এখানে আমরা দেখতে পাবো যে নবাবী শাসনের প্রায় 1.5 বছরের কাছাকাছি সময় তিনি একটা দিনও শান্তিতে ঘুমাতে পারেননি। হ্যাঁ, নবাবের অনেক ভুল ছিল, তার পরিবার একেবারে যেন তাকে চেপে ধরে। আমরা সবাই জানি যে সিরাজের দাদু তাকে কাছে রেখেছিলেন, কারণ তার পুত্র সন্তান ছিল না, তাই মেয়ের ছেলেকে কাছে রেখেছিলেন এবং তাকে মানুষ করেন। পরবর্তীতে তাকেই নবাবী শাসনের দায়িত্ব দেন। এটা সিরাজের অন্যান্য মাসিরা মানেননি, মূলত ঘসেটি বেগম। যদিও তার বিয়ে হয় বাংলাদেশের এক জমিদারের সঙ্গে, কিন্তু তার কোনো পুত্র সন্তান ছিল না। সে কিন্তু একটা দত্তক পুত্র নেয়, তার নাম ছিল দামোদর যদিও। তো এই জায়গা থেকে সেই মাসির আক্ষেপটা বেশি ছিল যে আমার সন্তান কেন সিংহাসনে বসবে না। সে বাবাকে হয়তো বলতে পারেনি, পরবর্তীতে সিরাজকে সে বিড়ম্বনায় ফেলে দেয়। এদিকে আমরা জানি নবাবী শাসনে ইংরেজরা, তার আগে ফরাসিরা এদেশে বাণিজ্য করতে এসেছে, পর্তুগিজরা বাণিজ্য করতে এসেছে এবং নবাবী দরবারে প্রত্যেক জায়গার, মানে প্রত্যেক উপনিবেশ শক্তি যারা এখানে রেখেছে, উপনিবেশ না ব্যবসা করতে মূলত তখনকার দিনে, তাদের একজন করে প্রতিনিধি তাদের দরবারে জায়গা পেত। সেই হিসাবে ফরাসি প্রতিনিধি হিসেবে মসিয়েলা জায়গা পায়, আর এদিকে ইংরেজদের প্রতিনিধি হিসাবে জায়গা পায় ওয়াটস। এদিকে আমরা দেখতে পাই যে ওয়াটস কিন্তু প্ল্যান করেন লর্ড ক্লাইভের দ্বারা। লর্ড ক্লাইভ তাকে পরিচালনা করে যে এই নবাবী শাসনের পতন ঘটাতে হবে। তাহলে কি করতে হবে? নবাবের ওই দরবারের মধ্যে তোমাকে ডামাডোল তৈরি করতে হবে। এদিকে নবাবের প্রধান বা সর্বসেনাধ্যক্ষ মির্জাফরকে তারা কবজা করার চেষ্টা করে এবং তাকে প্রতিনিয়ত চিঠি আদান প্রদান করে। এখানে দেখা যায় যে একটি চিঠি কিন্তু মুন্সিজির হাতে পড়ে যায়। তখন সেটি সিরাজ জানতে পারে। সেখানে স্পষ্টভাবে লেখা থাকে যে বাংলায় আমি এমন আগুন জ্বালাইতে যাই যা গঙ্গার সমস্ত জল দিয়েও নিভানো যাইবে না। তো যাই হোক, সেই জায়গা থেকে নবাব বুঝতে পারেন এ তো খুব অশনি সংকেত। তখন সবাইকে ডেকে তিনি একটা মিটিং করেন এবং সেখানে তিনি জানান বাংলা শুধু হিন্দু নয়, বাংলা হিন্দু মুসলমান সবারই এই গুলবার্গ, এটা এটা একটা ফুলের বাগান। এখানে হিন্দু আছে, মুসলিম আছে। তাকে জানিয়ে দেন যে এই চিঠি তোমার কাছে এসে তুমি বলতে পারো যে তুমি জানো না। তারপর মির্জাফর যদিও অস্বীকার করে দেয়, তো মির্জাফরকে পরবর্তীতে আবার সেই কাজে বহাল রাখে। এটাই নবাবের ভুল। তারপর ওয়াটসকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। অনেকে সেটা বলে যে ইংরেজদের সঙ্গে এরকম ব্যবহার না করাই যেত। এমনকি আমরা দেখতে পাই যে মসিয়েলা ফরাসি প্রতিনিধি, তিনিও নবাবকে প্রস্তাব দেন যে কমপক্ষে আমাদের সঙ্গে হেল্প করা হোক, তাহলে ইংরেজদের বিরুদ্ধে একত্রে লড়াই করা যেতে পারে। নবাব তাদেরকে স্পষ্ট জানান তোমরা এসেছে, ওরাও এসেছে, আমি এক পক্ষে যেতে পারি না। পরবর্তীতে দেখা যায় যে সেই মির্জাফরেরই পরিকল্পনা মাফিক পলাশীর আমবাগানে যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে নবাব পরাজিত হয়। তার আগে ঘটে যায় যে লুৎফা তার স্ত্রী জানেন না যে যুদ্ধের আবার আবার পরিবেশ তৈরি হয়েছে। এদিকে নবাবের কাছে পৌঁছে যান
তার মাসি ঘসেটি বেগম এবং ঘসেটি বেগম এবং নবাবের মধ্যে একটা কথোপকথন হয়। সেখানে লুৎফাকেও পর্যন্ত বিধবা করার প্ল্যান করেন তার মাসি অর্থাৎ ঘসেটি বেগম, শাশুড়ি মা। তো সেই জায়গা থেকে কথোপকথনের মধ্যে দিয়ে লুৎফা তাকে বলতে মানে সিরাজকে বলেন যে তোমার এই মাসিকে এখান থেকে সরিয়ে দাও, কারণ তার মধ্যে আমি কোনো ভালো দিক দেখতে পাই না। এদিকে কথোপকথনের মধ্যে দিয়ে পরবর্তীতে এমন একটা জায়গায় আসে যে নবাবের চোখে প্রায় জল। লুৎফা তাকে সান্ত্বনা দেয়। তখন নবাব তাকে জানায় যে এই শেষ যুদ্ধ, আর কোনোদিন যুদ্ধ হবে না যদি জিতি, কিন্তু যদি পরাজিত হয় তাহলে তো নয়, কারণ আমি যতদিন সিংহাসনে আছি তার বেশিরভাগ সময়টা আমার যুদ্ধ বিগ্রহের মধ্যে দিয়ে গেছে। তাই শেষে গিয়ে তিনি এই রকম একটা বাক্য সুন্দর করে আওড়েছেন, যেটা আমি তোমাদের না বললে যেন কোথাও অসামর্থ্য থাকে, তাই আমি বলি। তাই শেষে গিয়ে এই অংশটি নিশ্চয়ই পড়ার প্রয়োজন আছে, তাই আমি এই অংশটা একটু পড়ে দিচ্ছি। পলাশী, সিরাজ বলছে, পলাশী লাখে লাখে পলাশ ফুলের অগ্নিবরণে কোনোদিন হয়তো পলাশীর প্রান্ত রাঙা হয়ে থাকতো, তাই আজও তার বুকে রক্তের তৃষা, জানি না আজ কার রক্ত সে চাই, পলাশী রাক্ষসী পলাশী, এইভাবে শেষ হয়। এখান থেকে তুমি কোনো শর্ট করবে না, এখান থেকে তুমি টেক্সট বুকটা পারলে একবার পড়ে নেবে এবং যে প্রশ্নগুলো বলছি এগুলোর উপর একটু জোর দিয়ে যাও। সিরাজ চরিত্রটা একটু করবে, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, এই লাইনটা তুলে প্রশ্ন করবে। ওখানে কি দেখছো মূর্খ, বিবেকের দিকে চেয়ে দেখো, এটা তুলে একটা প্রশ্ন করো। জাতি সৌভাগ্য সূর্য আস্তে আস্তে চালকামি, এটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে করবে যে আছে শুধু প্রতিহিংসা, ভীষণভাবে করবে। একটু পারলে এখান থেকে একটা নেগেটিভ চরিত্র অর্থাৎ মাসি ঘসেটি বেগমের চরিত্রটা একটু পড়ে যেও। বাংলার ভাগ্যাকাশে আর দুর্যোগের ঘনঘটা, এটা পড়ার চেষ্টা করো। এইভাবে আমি লিস্ট দিয়ে দিচ্ছি। আমি তোমাদের কাছে আমি লজ্জিত, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। জানি না আজ কার রক্ত সে চাই, যদিও 2025-এর প্রশ্ন যে দুটো এসেছে মাধ্যমিকে, সেই দুটো হচ্ছে আজ আপনাদের কাছে এই ভিক্ষা যে আর একটা এসেছিল তার সামান্য পরিচয় আজ দিয়ে রাখলাম। এই দুটো প্রশ্ন বাদ দিতে হবে, যদিও সেকেন্ড ইউনিটে দেওয়ার প্রয়োজন নেই বাদ, তাই এখান থেকে একটু বেশি প্রশ্ন করে যাওয়ার চেষ্টা করো। এই হচ্ছে তোমাদের টেক্সট বুক। আমি অলরেডি সমাসের একটা পার্ট দিয়ে দিয়েছি, আজকেই আর একটা পার্ট আমি পোস্ট করে যাবো, যাতে তুমি 15 মিনিট দেখে সমাসটা ক্লিয়ার করে যেতে পারো। ইতিমধ্যে আমি প্রতিবেদনের সাজেশন দিয়ে দিয়েছি, রাইটিং পার্ট তোমাদের প্রতিবেদন আছে, আর সামগ্রিক সাজেশনের ভিডিওটাও দিয়ে দিয়েছি, আমি ডিসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো কেমন লাগলো বলো। আর অবশ্যই এই ভিডিওটা কিন্তু সবার জন্য নয়, যারা সারা বছর পড়োনি তাদের একটা বিষয়, আর যারা পড়েছো তাদের একবার করে একটু মনে করিয়ে দেওয়া। তো একটা সামগ্রিক রিভিশন বা রিভিউ দিলাম, সেই জায়গা থেকে এই প্রশ্নগুলো পড়ে যাও। টাটা।